কোনো অসুবিধা নেই, যাদের প্রবলেম হবে তার রেকর্ডিং তো ফলো করছে। আমি পরে প্লেলিস্ট বানিয়ে সব দিয়ে দেবো, পরপর থাকবে, ঠিক আছে তো? একদম 1 2 3 4 করে পরপর, ভেক্টর আলাদা, ওয়ান ডাইমেনশন মেশিন আলাদা, পরে আবার দিয়ে দেবো রিভিশন করার জন্য। তো আমাদের ওয়ান ডাইমেনশনাল মোশনটা চলছিল। তো আগের দিন একটা আমি কোশ্চেন অ্যারাইজ করে রেখেছিলাম যে আমরা ওয়ান ডাইমেনশনাল মোশন বা মোশনটা কোনো পার্টিকেলের জন্য পড়ছি। কেউ কি বুঝতে পেরেছিস ব্যাপারটা? যে পার্টিকেল মানে হচ্ছে যে পয়েন্ট পার্টিকেলের কথা আমরা বলেছি, পয়েন্ট পার্টিকেল, ঠিক আছে? পয়েন্ট পার্টিকেল মানে আমি যেটা বলেছিলাম যে আগের দিন, যে হ্যাভিং মাস বাট নেগলিজেবল ডাইমেনশন, হ্যাভিং মাস বাট নেগলিজেবল ডাইমেনশন or no dimension। এটা কেন হচ্ছে? তো ব্যাপারটা হচ্ছে এটা একটা রিলেটিভ কনসেপ্ট, মানে এটা আপেক্ষিক ধারণা। কিরকম আপেক্ষিক ধারণা? না, এখানে মনে করো আমার কাছে একটা লার্জ অবজেক্ট আছে, ভেরি সিম্পল থিং। এই লার্জ অবজেক্ট, তার সামনে মনে করো একটা স্মল অবজেক্ট আছে। মানে মনে কর এখানে আমার কাছে একটা 200 কেজির, সাপোজ ধর এখানে একটা আমার স্টোন আছে, পাথর, আর এখানে আমার জাস্ট 1 মাইক্রোগ্রাম একটা স্যান্ড পার্টিকেল আছে, একটা বালির কণা আছে, একটা স্যান্ড পার্টিকেল আছে। মাইক্রোগ্রাম মানে জানিস 10⁻⁶ গ্রাম, এত ছোট। তাহলে বুঝতে পারছিস এই 200 কেজির কাছে আমি এটাকে নেগলিজেবল বলতে পারি। 200 কেজির কাছে এটাকে আমি নেগলিজেবল বলতে পারি। এটা হচ্ছে ওয়ান রেসপেক্ট, ওয়ান অ্যাঙ্গেল অফ ভিউ অফ পয়েন্ট পার্টিকেল। যে স্যার কেটে যাচ্ছে, কিছু শুনতে পাচ্ছি নি। কিছু করার নেই, কাটবে, কারো কারো কাটবে, কারো সবার তো কাটছে না। যদি শুনতে না পাস খুব অসুবিধা হয়, রেকর্ডিংটা পরে দেখবি, ঠিক আছে তো? এখানে একটু ট্রাই কর যে শোনা যাচ্ছে কিনা। ওইটা তো আমি কিছু ঠিক করতে পারবো না, বল, নেটওয়ার্কের প্রবলেম, ঠিক আছে? আমার এখানে নেটওয়ার্ক ওকে, কারণ আমার ব্রডব্যান্ড। তাহলে তোদের মোবাইল নেটওয়ার্কে কিছু কিছু প্রবলেম হয় আমি জানি, ওই জন্যই তো রেকর্ডিংটা করেছি, ঠিক আছে? পরে রেকর্ডিং দেখলে ওটা কোনো প্রবলেম হবে না, কারণ ওটা তো আমি এখান থেকে ইউটিউবে আপলোড করবো। আমি 1 ঘন্টার মধ্যে রেকর্ডিংটা পাঠিয়ে দেবো না। যদি অসুবিধা হয়, যদি খুবই না শুনতে পাস, লিভ হয়ে যাবি, পরে দেখবি। আর যদি মনে হয় যে না কিছু কিছু বুঝতে পারছি, তাহলে দেখতেও পারোস, ঠিক আছে? অসুবিধা হলে পরে দেখুন। তাহলে দেখ, আমি যেটা বলতে চাইছিলাম যে এটা হচ্ছে ওয়ান রেসপেক্ট, যে আমার 200 কেজি ভরের একটা বস্তু আছে, সেই 200 কেজি ভরের বস্তুটার সাপেক্ষে আমার এখানে যদি একটা স্যান্ড পার্টিকেল থাকে 1 মাইক্রোগ্রামের, তাহলে সেই 1 মাইক্রোগ্রামের স্যান্ড পার্টিকেলটাকে আমি নেগলিজিবলি স্মল ধরতে পারি, হুইচ হ্যাজ নো ডাইমেনশন উইথ রেসপেক্ট টু 200 কিলোগ্রাম ওয়েট অফ এ স্টোন। এটা ওয়ান রেসপেক্ট। তাহলে দেখ, এই রেসপেক্ট আমাদের খুব একটা কাজে লাগবে না এখানে ওয়ান মোশনের ক্ষেত্রে, যে বড় অবজেক্টের সাপেক্ষে আমি এটাকে পয়েন্ট পার্টিকেল ধরছি, এরকম ব্যাপারটা নয়। এটা একটা ওয়ান রেসপেক্ট হতে পারে, ওকে? বাট আমাদের এখানে যে রেসপেক্টটা দেখবো সেটা হচ্ছে ডিস্টেন্সের সাপেক্ষে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, উইথ রেসপেক্ট টু ডিস্টেন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে আমরা যে ডিস্টেন্স গুলো ইউজ করব, সেই ডিস্টেন্স গুলোর সাপেক্ষে অবজেক্টের যে লেন্থ বা অবজেক্টের যে ব্রেড বা অবজেক্টের যে হাইট সেটা নেগলিজেবল। যেমন তোকে আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। তুই মনে কর এটা ধর বাঁকুড়া, আর এটা হচ্ছে দুর্গাপুর। তাহলে বাঁকুড়া দুর্গাপুরের মধ্যে ডিস্টেন্স কত জানিস? 50 কিলোমিটার। অ্যারাউন্ড কত? 50 কিলোমিটার। 50 কিলোমিটার ডিস্টেন্স। মানে একটা বাস যাচ্ছে মনে কর বাঁকুড়া থেকে দুর্গাপুর, একটা বাস মনে কর বাঁকুড়া থেকে দুর্গাপুর যাচ্ছে। আর ইউ ইন্টারেস্টেড টু অ্যাড দ্য লেন্থ অফ দ্য বাস উইথ দিস 50 কিলোমিটার?
তুই কি 50 কিলোমিটার ডিস্টেন্সটার সঙ্গে বাসের দৈর্ঘ্যটাকে যোগ করবি হিসাবের সময়? তুই কি বলবি যে বাসের কোন প্রান্তটা দুর্গাপুরে পৌঁছেছে স্টেশনে বা দুর্গাপুর বাস স্ট্যান্ডে? তুই কি বলবি বাসের কোন প্রান্তটা বাঁকুড়ার কোন পয়েন্ট থেকে ছেড়েছে? তার মানে এই ডিস্টেন্সের সাপেক্ষে, এই 50 কিলোমিটার ডিস্টেন্সটার সাপেক্ষে যখন আমি এর টাইম, কত টাইম লাগছে যখন আমি এখানে s ইকুয়ালস টু ut প্লাস হাফ এটি স্কয়ার ফর্মুলা লাগাচ্ছি, যখন এখানে আমি s ইকুয়াল টু vt ফর্মুলা লাগাচ্ছি, যখন এখানে আমি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার প্লাস টোয়াইস s ফর্মুলা ইউজ করছি, তখন আমি কখনোই এই বাসের দৈর্ঘ্যটাকে, বাসের ডাইমেনশনটাকে আমি কনসিডার করব না। সো উইথ রেসপেক্ট টু দিস 50 কিলোমিটার ডিস্টেন্স, this bus can be treated as a point particle, or the train is also can be treated as a point particle, কারণ তার লেন্থটা, তার দৈর্ঘ্যটা ম্যাটারই করছে না, তার কোন পয়েন্টে পৌঁছাচ্ছে এখানে সেটা কোনো ম্যাটারই করছে না। বাট যদি মনে করে আমি বলি যে আমি একটা জাস্ট সাপোজ ধর আমি 100 মিটার ডিস্টেন্স যেতে চাইছি, 100 মিটার আরো কম করে ধর আমি 30 মিটার ডিস্টেন্স যেতে চাইছি এই বাসটাতে করে, তখন কিন্তু আমি যদি এই ফর্মুলাগুলো ইউজ করি, আমাকে বলে দিতে হবে বাসের কোন পয়েন্টটা থেকে কোন পয়েন্টে যাচ্ছে। ডিস্টেন্স যদি খুব স্মল হয় বা এর ডাইমেনশনের সাপেক্ষে, এর লেন্থের সাপেক্ষে এর লেন্থ যদি খুব স্মল হয়, সেক্ষেত্রে কিন্তু ওটাকে আমি পয়েন্ট পার্টিকেল হিসেবে ধরে এই ইউজ করতে পারবো না। কিন্তু বুঝতেই পারছিস আমি যখন ইউজ করি এগুলো, এই ফর্মুলাগুলো, তখন সেখানে বেশিরভাগ মোস্ট অফ দ্য কেসেস তুই যখন যেগুলো দেখবি, যে যে জায়গাগুলো আমরা মানে ইউজ করব, আমি যে যানবাহনটার কথা বলবো বা যে পার্টিকেলটার কথা বলবো, যে অবজেক্টটার কথা বলবো, সেই অবজেক্টটা দেখবি যে ডিস্টেন্সটা ট্রাভেল করছে, সেই ডিস্টেন্সটার সাপেক্ষে ভেরি স্মল। কখনো কখনো এই রেসপেক্ট আসবে যে এটা ভেরি হাইলি ওয়েটেড অবজেক্ট নিয়ার দ্য ভেরি লাইট অবজেক্ট, এটা স্যান্ড পার্টিকেলের সামনে, এরকম ভাবে ভাবা যেতে পারে। যেমন ধর আমরা যেমন ধর এই যে সূর্য পৃথিবী যেগুলো সিলাস্টিয়াল বডি সব আছে, মহাজাগতিক যে সমস্ত বস্তুগুলো আছে, সবগুলোকে পয়েন্ট পার্টিকেল ধরা হয়, সবগুলোকে পয়েন্ট পার্টিকেল ধরা হয়। কেন পয়েন্ট পার্টিকেল ধরা হয়? দে আর ভেরি ফার ফ্রম ইচ আদার, একটা থেকে অনেক দূরে অবস্থিত, এবং কিছু কিছু ক্ষেত্রে তো একটার থেকে আর একটার যে এই ডাইমেনশনাল ডিফারেন্স সেটাও প্রচুর। কিন্তু মূলত ওদের এখানে ডিস্টেন্স টাইম ধরবো, পৃথিবীর সাপেক্ষে সূর্য যদি আমি পয়েন্ট পার্টিকেল বলতে পারি, নাহলে আমার নিউটনস ল অফ গ্র্যাভিটেশন কাজ করছে কি করে? নিউটনস ল অফ গ্র্যাভিটেশনও তাই বলা আছে যে পয়েন্ট পার্টিকেল m1 m2 দুটো যদি পয়েন্ট মাস হয়, তাদের মধ্যে যে ফোর্স এই প্রপোর্শনাল টু m1 m2 প্রপোর্শনাল টু 1/r²। নিউটনস ল অফ গ্র্যাভিটেশন যখন করবো, সেখানে হলো পয়েন্ট পার্টিকেল ধরেই করা আছে। why these are point particle? with respect to their distance, sometimes they are with respect to dimension, with respect to other, তাদের নিজস্ব বডির যে ডাইমেনশন, কোনটা অনেক অনেক ভারী, অনেক অনেক বড় অবজেক্ট, কোনটা অনেক ছোট অবজেক্ট, এরকম হবে। আর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাবে যে সেটা এই ডিস্টেন্সের সাপেক্ষে ধরা হচ্ছে। দিস ইজ ভেরি ইজি কনসেপ্ট পয়েন্ট পার্টিকেল, আমরা ভেবে দেখিনি জাস্ট, বাট ইজ ভেরি ইজি কনসেপ্ট। ঠিক আছে, তো আমরা পয়েন্ট পার্টিকেল জন্য যখন আমরা এই ইকুয়েশন গুলো তৈরি করবো, একটা পয়েন্ট পার্টিকেলের জন্য আমাদের ইকুয়েশন গুলো তৈরি করতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, পয়েন্ট পার্টিকেলের জন্য তাই আমরা এর কোনো ডাইমেনশন নেই ধরে তৈরি করেছি, কারণ এর ডাইমেনশন থাকলেও সেই ডাইমেনশনটা ইউজ হবে না, ওই জন্য আমরা ধরে নিয়েছি এর ডাইমেনশন নেই, এবং এই ডাইমেনশন নেই ধরে আমরা ইকুয়েশন গুলো এস্টাবলিশ করেছি বা ইকুয়েশন গুলো এস্টাবলিশ করবো, তাহলে সুবিধা হবে। ইকুয়েশন গুলো তো পৌঁছাতে আমাদের অনেক সুবিধা হবে, আমাদের ম্যাথমেটিক্স অনেক সহজ হয়ে যাবে, বাট উইল বি ভেরি ইউজফুল ফর আওয়ার ডেইলি পারপাস। আমরা এগুলো ইউজ করতে পারবো, কিন্তু খুব সহজে আমরা এটাতে পৌঁছাতে পারবো। আমি যদি মনে করি এই ডিস্টেন্সটাতে আমি এই বাসের দৈর্ঘ্যটাকে নিয়ে করে আমি যদি আবার এখানে ক্যালকুলেট করতে যাই, আমাকে আরো অনেক বেশি একিউরেট ক্যালকুলেট করতে হবে, যেটা আমার প্রয়োজন নেই, আননেসেসারি। ঠিক আছে, আমার এটা বলা আননেসেসারি যে বাঁকুড়াতে কোন পয়েন্টে বাসের কোন বিন্দুতে স্টার্ট করেছে, দুর্গাপুরের কোন পয়েন্টে বাসের কোন বিন্দুতে যে পৌঁছেছে, দিস ইজ আননেসেসারি ফর আস। কাজে আমরা এই ধরবো না এটাকে ওই জন্য আমরা নেগলিজেবল ধরছি। ঠিক আছে, বুঝা গেল হোয়াট ইজ অ্যাকচুয়ালি মিন বাই পয়েন্ট পার্টিকেল ইন মেকানিক্স? বল, বুঝতে পেরেছিস? স্যার
বুঝতে পারছি হুম, শুনতে পাচ্ছিস না? ওখানে বোধহয় নেটওয়ার্ক প্রবলেম করছে, তাই জন্য শুনতে পাই, আমরা শুনতে পাচ্ছি তো। বুঝতে পারলি এটা জয়দেব? হ্যালো হ্যাঁ, কিছু শুনতে পাচ্ছি না কে শুনতে পাচ্ছিস? হ্যালো, বুঝলাম আচ্ছা এবারে দেখ, আমরা কতগুলো ভেরিয়েবল সম্পর্কে পড়বো যখন কোনো একটা আমরা চ্যাপ্টার শুরু করব বা কোনো একটা বিষয় নিয়ে আমরা স্টাডি করতে চাইবো, তখন আমাদের ফার্স্ট যে অ্যাটেম্প্ট হবে, সে অ্যাটেম্প্ট হচ্ছে কি না, আমরা সেখানে কতগুলো ভেরিয়েবল সম্পর্কে জানবো। যেমন ধর এখানে কি কি আমার ভেরিয়েবল থাকে। একটা আমার ওয়ান ডাইমেনশন মোশন করতে গেলে আমি একটা মোশনকে কি কি দিয়ে রিপ্রেজেন্ট করি, আমি আগের দিনে বুঝলাম। আমার পজিশন, কোনো একটা ফার্স্ট যেটা তোর জানার দরকার, মনে কর আমি একটা পার্টিকেলের, মনে কর আমি পার্টিকেল দিয়ে বলবো, পার্টিকেল মানে সব অবজেক্ট বুঝবি। মনে কর আমি কোনো একটা পার্টিকেলের মোশন সম্পর্কে জানতে চাইছি, তোকে আমি জিজ্ঞেস করলাম যে একটা পার্টিকেল এত বেগ নিয়ে চলছে, এত সময়ে কত দূর যাবে। তুই ফার্স্ট যে কোশ্চেনটা আমাকে করবি সেটা হচ্ছে পার্টিকেলটা কোথায় আছে, ইনিশিয়াল পজিশনটা কোথায় পার্টিকেলটার, ফার্স্ট যে কোশ্চেনটা অ্যারাইজ করবে। একটা পার্টিকেলের আমি মোশন সম্পর্কে জানতে গেলে ফার্স্ট যে কোশ্চেনটা অ্যারাইজ করবে, এই পার্টিকেলটার পজিশন কি, হোয়াট ইজ দ্য পজিশন অফ দ্য পার্টিকেল। তারপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই পজিশনের চেঞ্জটা কিভাবে হচ্ছে টাইমের সাপেক্ষে, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট। তারপরে আমরা টাইমের সাপেক্ষে ডিসপ্লেসমেন্টটা কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা আমরা জানতে চাইবো, সেটা হচ্ছে ভেলোসিটি। তারপরে জানতে চাইবো টাইমের সাপেক্ষে ভেলোসিটিটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে এক্সিলারেশন। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট ইন্টারেস্টেড হব এই যে ভেরিয়েবল গুলো, এই ভেরিয়েবল গুলো সম্পর্কে স্টাডি করতে চাইবো। প্রথমে এই ভেরিয়েবল গুলো সম্পর্কে স্টাডি করতে চাইবো, যে এগুলো কিভাবে আমরা ডিফাইন করছি, এদের ডেফিনেশন গুলো আমাকে জানতে হবে, তবে তো আমি বুঝতে পারবো যে এরা কিভাবে চেঞ্জ হচ্ছে টাইমের সাপেক্ষে, বা কিভাবে এরা একে অপরের সঙ্গে রিলেটেড। কারণ এই ভেরিয়েবল গুলো দিয়ে আমি কোনো একটা অবজেক্টের মোশনকে ডেসক্রাইব করতে চাইবো। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট যেটা স্টার্ট করতে চাইবো সেটা হচ্ছে পজিশন। আচ্ছা তোরা এইগুলো মাধ্যমিকে পড়েছিলি, আমি জাস্ট একবার মনে করিয়ে দেবো সব বিষয়গুলো। আচ্ছা আমাকে একটা কথা বলতো, পজিশনের চেঞ্জ হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিসপ্লেসমেন্টের চেঞ্জ হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটির চেঞ্জ হচ্ছে এক্সিলারেশন টাইমের সাপেক্ষে, এক্সিলারেশনের চেঞ্জকে কি বলে জানিস টাইমের সাপেক্ষে? টাইমের সাপেক্ষে এক্সিলারেশনের যখন চেঞ্জ হয় তাকে কি বলে জানিস? আমি হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে এই 2-3 দিন আগেই একটা আমি ফটো শেয়ার করেছিলাম, মানে স্ট্যাটাস দিয়েছিলাম সুশান্ত সিং রাজপুতের। দেখেছিলি কেউ? হ্যাঁ স্যার আমি দেখেছি কিছু বুঝতে পারিনি সুশান্ত সিং রাজপুতের দেখবি একটা আমি ছবি শেয়ার করেছিলাম, যেটা ওর টি শার্টটাতে লেখা ছিল D3S DT2 DT3। এইটাকে বলা হয় জার্ক। দেখবি ওর টি শার্টটার উপরে লেখা ছিল ডোন্ট বি জার্ক। এই এক্সিলারেশনের চেঞ্জ টাইমের সাপেক্ষে এটাকে জার্ক বলা হয়। জার্ক মানে হচ্ছে যে এমনিতে স্বাভাবিক একটা হঠাৎ করে যদি এদিকে টাইমের সাপেক্ষে এক্সিলারেশনের পরিবর্তন, তোরা জার্ক মানে এমনিতে বুঝিস হঠাৎ করে মনে করে কেউ মনে করে একটা এক্সিলারেশন নিয়ে চলছে, তাকে হঠাৎ করে আবার ঠেলে দেওয়া হলো, সেটাকে আমরা জার্ক বলি। জার্ক কথাটা আমরা ইউজ করি অনেক সময়, জার্কিং বলা হয় না, বাসে যেতে যেতে জার্কিং হচ্ছে। জার্ক বিষয়টা হচ্ছে যে কিছুই নয়, এক্সিলারেশনে চলছে, তারপরে আমার যদি আবার সেটা চেঞ্জ করা হয় টাইমের সাপেক্ষে এক্সিলারেশনটা, সেটা হচ্ছে যে জার্ক। তো এইটা একটু হাই লেভেলের জিনিস, মানে আমরা এগুলো 11-12 বা বিএসসি এমএসসি লেভেল এগুলো পড়া হয় না। এটা হচ্ছে নন লিনিয়ার ডাইনামিক্স এর বিষয়, নন লিনিয়ার ডাইনামিক্স রিসার্চ লেভেলের বিষয়। ঠিক আছে, এই নন লিনিয়ার ডাইনামিক্স ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। ঠিক আছে, আমি সময় পেলে পরে এই গল্পগুলো মাঝে মধ্যে বলবো। ঠিক আছে, অনেক ইন্টারেস্টিং বিষয় আছে প্রসঙ্গক্রমে, কিন্তু এখন আমরা আপাতত পড়াশোনার উপরে জোর দিই, এটা আমাদের আলাদা ডিসকাশন, অন্য সময় পরে বলবো। আর তো নলেজটা একটু ম্যাচুরিটি হোক, তখন পরে বলবো। তো এইটুকু জেনে রাখ এখানে যে এক্সিলারেশনের যদি চেঞ্জ হয় টাইমের সাপেক্ষে, তারও একটা নাম আছে,
সেটাকে বলা হয় জার্ক, ঠিক আছে। এবং এটা এর পর হবে পজিশনে আমি যখন ডিফারেন্সিয়াল ফর্মে প্রকাশ করব না, তখন ডিসপ্লেসমেন্টের থেকে যখন আমি ভেলোসিটিতে যাব, সেই এটাকে ডিএক্স বাই ডিটি এভাবে প্রকাশ করা হবে, বা ডিএস বাই ডিটি, এটাকে ভেলোসিটি ডিফারেন্সিয়াল ফর্মে প্রকাশ করা হবে। এক্সিলারেশনকে প্রকাশ করা হবে ডি টু এস ডিটি টু, আর একবার টাইমের সাপেক্ষে। এবং তারপরেই যেহেতু আমার দেখ ডি থ্রি এস বাই ডিটি, দেখ এক্সিলারেশনের পরের টার্মটাই হচ্ছে ডি থ্রি এস বাই ডিটি থ্রি, এটা হচ্ছে জার্ক। আমরা এগুলো বুঝবো আস্তে আস্তে, ঠিক আছে সব। তাহলে প্রথম থেকে স্টার্ট করি, হোয়াট ইজ দ্য পজিশন অফ এ পার্টিকেল। ফার্স্ট টপিকস আমাদের হওয়া উচিত পজিশন। দেখ পজিশন আমি আগেই পড়েছি, পজিশন মিন্স পজিশন ভেক্টর। এখানে ভেক্টরটা আমাদের খুব কাজে লাগবে, বুঝতে পারবে যে কেন আমি আগে ভেক্টর পড়ে তারপরে ওয়ান ডাইমেনশনাল মোশন পড়ছি, যদিও বইতে আগে ওয়ান ডাইমেনশনাল মোশন তারপর ভেক্টর আছে। কারণ সঠিক ওয়েতে বিষয়গুলোকে বুঝতে গেলে ভেক্টর লাগবে। এবং এর আগে আমি ক্যালকুলাস যেটা পড়েছি, এখানে ক্যালকুলাস ভেরি ইউজফুল। তোরা প্রয়োজন হলে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ভিডিওগুলো আরেকবার দেখে নিবি। ক্যালকুলাস পোর্শনটা, ইন্টিগ্রেশন এন্ড ডেরিভেটিভ, ক্যালকুলাসের যে দুটো পোর্শন আছে দেখবি, ডেরিভেটিভ লাস্টের দিকে ভিডিওগুলো, আর ইন্টিগ্রেশন, এইগুলো প্রয়োজন হলে আরেকবার রিভিশন করে নিবি। ভেক্টর তো লাগবে, সঙ্গে সঙ্গে এই দুটো বিষয়ের খুব ইউজ আছে, এখানে প্রচুর ইউজ আছে, নাহলে কিন্তু অসুবিধা হবে বুঝতে অনেক জায়গায়, ঠিক আছে। আমি প্রয়োজন হলে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের ভিডিওগুলো পাবলিক করা আছে, ইউটিউবে গিয়েও দেখতে পারিস, ঠিক আছে। তো ওই 17টা ভিডিও আছে ইউটিউবে, ওগুলো পাবলিক করা আছে, ইউটিউবে গিয়ে দেখতে পারিস, অথবা আমি গ্রুপে একবার শেয়ার করে দেবো। লাস্টের দিকে যে ভিডিওগুলো ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশনের যে ভিডিওগুলো, ওগুলো একবার দেখে নিবি। ওগুলো কিন্তু এখানে প্রচুর প্রয়োজন হবে, ওগুলো ছাড়া কিন্তু প্রবলেমও করা যাবে না, থিওরিও সব ভালোভাবে বোঝা যাবে না, ঠিক আছে। তো দেখ আমরা প্রথমে পজিশন ভেক্টর সম্পর্কে বলি। যে পজিশন ভেক্টর সম্পর্কে আমরা এর আগে পড়েছি, আমরা পজিশন ভেক্টর সম্পর্কে অলরেডি। ঠিক আছে, দেখ কোন একটা পয়েন্ট ধর, মনে কর এই পয়েন্ট একটা পার্টিকেল আছে, পার্টিকেলটা এখানে আছে মনে কর, এই ধর স্মল এম ভরে একটা পার্টিকেল আছে। তাহলে এই পার্টিকেলটার পজিশনটা আমি লোকেট করতে গেলে কি চাই, আমার একটা পজিশন ভেক্টর চাই। আমি বলেছিলাম আগে যে এই পার্টিকেলটার পজিশনটা যদি আমি লোকেট করতে চাই, আমার একটা পজিশন ভেক্টর চাই আর। পজিশন ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা যদি এক্স ওয়াই প্লেনে থাকে, তাহলে এটা আমরা আর ইজ ইকুয়াল টু এইভাবে লিখতে পারি, এক্স আই কে প্লাস ওয়াই জে কে, এক্স আই কে প্লাস ওয়াই জে কে। এবার মনে করো পার্টিকেলটা এইখান থেকে এই এক্স ওয়াই প্লেনে মনে করো মুভ করছে, পার্টিকেলটা সাপোজ এখান থেকে, দেখ আমি ডেফিনেশন গুলো জেনারেল দিচ্ছি, একটা প্লেনে দিচ্ছি, টু ডাইমেনশন মোশনের ক্ষেত্রে বলতে পারি। যখন আমি কোনো একটা কোয়ান্টিটির ডেফিনেশন দেবো, ডেফিনেশনটা নিশ্চয়ই কোনো পার্টিকুলার একটা ক্ষেত্রে প্রযোজ্য হবে তা নয়। এই ডেফিনেশন গুলো যখন দেবো সেগুলো জেনারেল ডেফিনেশন হবে। এগুলো এবারে আমরা যখন ওয়ান ডাইমেনশন মোশন পড়বো, তখন সেগুলো ওয়ান ডাইমেনশন মোশনে ইউজ করবো। যে কেন আমরা এখানে ভেক্টর ওয়ান ডাইমেনশন মোশনে কিভাবে আমরা কনভার্ট করবো এখান থেকে, সেটাও আমি বলবো। তো আপাতত এইটুকু বুঝ যে এটা হচ্ছে পজিশন ভেক্টর, ঠিক আছে। এবার দেখ পার্টিকেলটা এটা ধর ইনিশিয়াল অবস্থান, প্রথমে মনে করো এই পয়েন্টে ছিল, এর পার্টিকেল মনে করো কোনো একটা রাস্তা দিয়ে ফাইনাল একটা পয়েন্টে গেছে, এইভাবে ধর গিয়ে এই পয়েন্টে পৌঁছালো। এটা মনে করো 1 নম্বর পয়েন্ট, এটা মনে করো 2 নম্বর পয়েন্ট। তাহলে ভেবে দেখ পার্টিকেলটা ইনিশিয়াল পজিশন ছিল এখানে, তাহলে এটাকে আমি r1 দিয়ে প্রকাশ করছি, তখন এটা x1 এটা y1 হয়ে যাবে, x1 i y1 j। এবারে কিছুক্ষণ পরে মনে করো পার্টিকেলটা 1 থেকে 2 নম্বর পয়েন্টে গেল এই পাথ দিয়ে, তাহলে এই পয়েন্টটা আমি এখন পজিশন ফাইনাল পজিশন জানতে চাইলে আমি এই পয়েন্টের পজিশন ভেক্টর জানতে চাইবো। পার্টিকেলটা যদি ফাইনাল পজিশন আমি জানতে চাই, দিস ইজ দ্য ফাইনাল পজিশন অফ দ্য পার্টিকেল। ওকে, তাহলে এটাকে ধর আমি r2 দিয়ে প্রকাশ করছি, r2 দিয়ে প্রকাশ করছি। তাহলে এই পার্টিকেলটার কতটা ডিসপ্লেসমেন্ট হয়েছে, সরণ কতটা হয়েছে কেউ বলতে পারবি? দেখ তোরা ক্লাস 9 বা 10 এক ধরনের সরণের ডেফিনেশন পড়েছিলি, যে প্রথম এবং শেষ বিন্দুর লম্ব দূরত্বকে সরণ বলা হয়। দিস ডেফিনেশন ইজ পিওরলি রং ডেফিনেশন, ঠিক আছে। তো যদি এইভাবে বলিস, দেখ আমি এখানে ডিসপ্লেসমেন্টটা পড়লে তুই আরো ভালোভাবে বুঝতে পারবি কেন আমি এটাকে রং ডেফিনেশন বলছি। যদি কেউ এইভাবে ডেফিনেশন পড়তে থাকে, যে রং ডেফিনেশন, যে প্রাথমিক এবং অন্তিম বিন্দুর
অন্তিম বিন্দুর লম্ব দূরত্বকে সরণ বলা হয়। দিস ইজ রং ডেফিনেশন। লম্ব দূরত্বকে সরণ বলে, দিস ইজ রং ডেফিনেশন। কারণ দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি, তাহলে দূরত্বকে সরণ বলে এই কথাটা বলা যাবে না। প্রথম এবং অন্তিম বিন্দুর লম্ব দূরত্বকে সরণ বলে এই কথাটা বলা যাবে না, কারণ দূরত্ব হচ্ছে স্কেলার, সরণ হচ্ছে ভেক্টর রাশি। মানে স্কেলারকে ভেক্টর বলে এরকম একটা বিষয় চলে আসছে। আমি বলতে পারি এটা সরণের মান, লম্ব দূরত্বটা, এই লম্ব দূরত্বটা আমি সরণের মান এটা যে কোনো সময় বলতে পারি, বা এটা সরণ হবে না। তাহলে ইন জেনারেল সরণের ডেফিনেশন কেমন হওয়া উচিত দেখ। তুই বল, এইখানে প্রথমে ইনিশিয়াল পার্টিকেলটা এখানে ছিল, তারপরে পার্টিকেলটা এখানে এসছে। তাহলে আমি যদি এই সরণের মান যেটা বলছে, এরা লম্ব দূরত্ব যে কথাটা বলছে, সেই কথাটাকে আমি যদি কিছুক্ষণের জন্য গ্রহণ করি বোঝার জন্য, কিছুক্ষণের জন্য মনে করি ওইটা গ্রহণ করি, তাহলে আমি কোনটাকে ডিসপ্লেসমেন্ট বলবো? এর থেকে যে লম্ব দূরত্ব, এটাকে তো আমি ডিসপ্লেসমেন্ট বলবো। কিন্তু ব্যাপার হচ্ছে এইটা আসলে কি, ইন টার্মস অফ ভেক্টর এটাকে আমি কিভাবে বলবো? ইন টার্মস অফ ভেক্টর, এইখান থেকে এখানে যে সরণটা হয়েছে সেটাকে মনে কর, যদি সাপোজ আমি এইখান থেকে এইখানে যে এটা একটা ভেক্টর, তো সরণটা এইটাকে আমি একটা ভেক্টর রাশি দিয়ে ডিনোট করতে পারি। সাপোজ ধর এই 1 থেকে 2 নম্বর এই যে ভেক্টরটা আমি এরোটা দিয়েছি, এই এরোটাকে কোনো একটা ভেক্টর বললাম, সাপোজ ধর এই ভেক্টরটাকে আমি আর বলছি, আর। তাহলে এই আর ভেক্টরটাই সরণ এখানে, এই বিষয়ে সন্দেহের কোনো কারণ নাই। যদি পার্টিকেলটা 1 নম্বর পয়েন্ট থেকে 2 নম্বর পয়েন্টে যায়, তাহলে এখান থেকে এখানে এই 2 নম্বর পার্টিকেলটার যে পজিশন ভেক্টর উইথ রেসপেক্ট টু 1, এই পজিশন ভেক্টরটার যে লেন্থ, সেই লেন্থটাই হবে সরণ, কারণ এটাই লম্ব দূরত্ব, সরণের মান। বাট কোশ্চেন ইজ দ্যাট আমি এটাকে ইন টার্মস অফ ভেক্টর কিভাবে বলতে পারি? এই কথাটাকে আমি ইন টার্মস অফ ভেক্টর কিভাবে বলতে পারি? এটাকে আমি এইভাবে বললে হবে না। ইন টার্মস অফ ভেক্টর বলার জন্য কিছুই নয়, জাস্ট আমি এখানে ভেক্টরের যে ত্রিভুজ সূত্র সেটা ইউজ করবো। দেখ, ফ্রম ট্রিঅ্যাঙ্গেল ল, আমি কি বলতে পারি বলতো? দেখ, এই ভেক্টরটা পর পর গৃহীত আছে, r1 এবং r পর পর আছে, তাহলে এটা কি বিপরীত ক্রমে গৃহীত শেষ বাহু, মানে এটা লব্ধি। দুটো বাহু পর পর আছে, কোন কোন দুটো বাহু পর পর আছে? r1 তারপরে r, দেখ একই ডিরেকশনে আছে, আর তার অপোজিট দিকে গৃহীত বাহু কোনটা? r2। তাহলে অ্যাকর্ডিং টু ট্রিঅ্যাঙ্গেল ল, ত্রিভুজ সূত্র কি? r1 + r = r2। তাহলে r অ্যাকচুয়ালি কি? r হচ্ছে যে r2 - r1, r2 - r1। তাই দেখ, দুটো পজিশন ভেক্টরের যে ডিফারেন্স সেটা আসলে সরণ। তাহলে আমি সরণকে বলতে পারি ইটস দ্য ডিফারেন্স বিটুইন টু পজিশন ভেক্টর। তাহলে আমি যদি এইভাবে বলি যে সরণ কাকে বলে, না সরণ হচ্ছে প্রথম এবং শেষ বিন্দুর যে অবস্থান ভেক্টর, তাদের যে ডিফারেন্স, পার্থক্য, তাকে সরণ বলা হয়। দিস ইজ মোর অ্যাকুরেট। এবারে আমি যদি এই মড আর নিয়ে নিই, সেটা লম্ব দূরত্ব হবে। মড আর তার মানে কি? মড আর মানে কি? সেটা এইটা, সেটা লম্ব দূরত্ব। তাহলে এখানে আমি এরকম ভাবে বলতে পারি, এবং এই আর ভেক্টরটা যেহেতু এটা চেঞ্জ, দেখ r2 - r1 যেহেতু এটা চেঞ্জ, এটাকে অনেক সময় ডেল্টা আর দিয়ে প্রকাশ করা হয়। ডেল্টা মানে চেঞ্জ বোঝায়, এটাকে আমি ডেল্টা আর দিয়ে প্রকাশ করতে পারি। ডেল্টা আর, অনেক সময় এটাকে ডেল্টা আর বলা হয় সরণটাকে, ঠিক আছে। ডেল্টা এক্স যদি কেউ বলে ডেল্টা এক্স, তার মানে বোঝাচ্ছে x2 - x1। আমি বলেছিলাম কখন কখন বলেছিলাম এগুলো? যখন আমি ডিফারেন্সিয়েশন পড়িয়েছি, ডেরিভেটিভ যখন পড়িয়েছি, যেগুলোকে কি বোঝায়? ডিফারেন্স বোঝায়। ডেল এক্স ইকুয়াল টু x2 - x1, ডেল ওয়াই ইকুয়াল টু y2 - y1। আমি যখন কোনো একটা নতুন টপিক পড়াবো, সেখানে যা যা প্রয়োজন তার আগে জানবি পড়ানো থাকবে, কোনো উপায় নেই। এইভাবে আমার সাজানো আছে পুরো সিলেবাসটাকে। যা যা আগে প্রয়োজন সেগুলো আগে পড়িয়ে তারপরে পরে যাব, যেটা সম্ভব। যেগুলো সম্ভব নয় আলাদা কথা। তাই তোকে প্রিভিয়াস নলেজ পুরো যদি নিট অ্যান্ড ক্লিন থাকে, তুই পরের টপিকগুলো বুঝতে পারবি না, এটা হতেই পারেনি, অসম্ভব। তাই তোকে পুরানো সিলেবাস বারবার রিভিশন করতে হবে। আমি ওই জন্য বলেছি, সেটা তোর পরীক্ষার জন্য বেনিফিশিয়াল এবং নতুন টপিক বোঝার ক্ষেত্রেও বেনিফিশিয়াল। তাই দেখ, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিসপ্লেসমেন্ট। এইটাকে আমি ডিসপ্লেসমেন্ট বলতে পারি। তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য ডেফিনেশন অফ ডিসপ্লেসমেন্ট? দিস ইজ নাথিং বাট দ্য position between two, difference between two position vector. There is a more accurate definition. Difference between two position vector, দুটো অবস্থান ভেক্টরের মধ্যে পার্থক্য। এবার এর ম্যাগনিটিউড কি করে আমরা নির্ণয় করব? না এই ভেক্টরটার মান নির্ণয় করলেই হবে। তাই যদি আমাকে এই মনে করে 1 নম্বর বিন্দুর অবস্থান ভেক্টর পজিশন দেওয়া থাকে x1, y1,
2 নম্বরের পজিশন যদি আমাকে দেওয়া থাকে x2, y2, তাহলে তো আমি খুব সুন্দরভাবে নির্ণয় করতে পারবো এগুলো। অলরেডি আমরা ভেক্টর চ্যাপ্টারে করেছি এটা, এর জন্য আমাদের নতুন কিছু এখানে করতে হবে না। তাহলে আমরা r2 এর জায়গায় আর r1 এর জায়গায় মানটা জাস্ট বসিয়ে দেবো। r2 তখন কত হবে, x2 i ক্যাপ প্লাস y2 j ক্যাপ মাইনাস r1 কত হবে, x1 i ক্যাপ প্লাস y1 j ক্যাপ, বিয়োগ করলে আমরা পেয়ে যাব x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ। এখন যদি আমরা কেউ মডার্ন নির্ণয় করতে বলে, এটা সহজে আমি বলে দিতে পারবো, দিস ইজ নাথিং বাট x2 মাইনাস x1 এর হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 এর হোল স্কয়ার। এইভাবে নির্ণয় করা যেতে পারে। অথবা মনে করো আমাকে r1 r2 দিয়ে নির্ণয় করতে বলে, ধর আমাকে r1 r2 এর মধ্যবর্তী কোণটা দিয়ে দিল, এই কোণটা সাপোজ ধর আলফা, তাহলে r1 r2 এর মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করবো বল? সেক্ষেত্রে ভেক্টর ত্রিভুজ সূত্র অনুযায়ী ভেক্টরের বিয়োগ কত হবে, ডেল্টা আর ইকুয়ালস টু কত হবে বল, মড ডেল্টা রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার প্লাস 2r1 r2 cos 180 মাইনাস আলফা। এটাই ছিল বিয়োগের ক্ষেত্রে। তার মানে যদি আমাকে কেউ r1 r2 দিয়ে লিখতে বলে, তখন এটা হয়ে যাবে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2r1 r2 cos আলফা। ক্লিয়ার? তাহলে দেখ আমরা ডিসপ্লেসমেন্টটাকে কিভাবে মোর একুরেট ওয়েতে পড়তে পারলাম, যেখানে আমরা একটা সিম্পল জাস্ট এটা অনেক একটা অর্ডিনারি কথা আমরা বলেছিলাম, অনেক সিম্পল একটা অর্ডিনারি কথা তোরা বলেছিলি ক্লাস 9-এ বা তার আগে যখন করেছিলি, বাট মোর ইলাবোরেট ওয়েতে এটা। তাহলে এইটা কখন এইটাকে বোঝাবে, বা তোরা যে এক্সাম্পল একটা পড়েছিলি দেখবি সাধারণত ক্লাস 9-এর বইগুলো দেওয়া থাকে যে জাস্ট একটা আমার এরকম ছবি আঁকা থাকে, বলা থাকে যে এইদিকে গেল, ঠিক আছে, তো প্রথমে এইদিকে গেল, দিয়ে এইদিকে গেল, যে তাহলে যেটা স্মরণ হচ্ছে সেটা এই বিন্দু থেকে এই বিন্দু স্মরণ, বা এইদিকে গেল তাহলে স্মরণ হচ্ছে যেটা সেটা হচ্ছে এইটা। এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, এটা বলা থাকে রুট এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। তখন মনে হয় তোদের যে ঠিক আছে, তাহলে এটা প্রথম আর শেষ বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে অতিভুজ। But this is actually the magnitude, and this is one special case of this. This is the most general case. এইখান থেকে কি হচ্ছে, আলফাটা 90 ডিগ্রি হচ্ছে, দেখ r1 r2, তাহলে আলফা যদি 90 ডিগ্রি হয়ে যায়, তাহলে এটা cos 90 0 হয়ে যাবে, তাহলে জাস্ট রুট r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার থাকবে। জাস্ট ভেক্টর এডিশনের একটা স্পেশাল কেস তোদেরকে एग्जांपल দিয়ে বোঝানো হচ্ছিল, রুট r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার, আর কিছুই না। বুঝা যাচ্ছে? দিস ইজ অল অ্যাবাউট ডিসপ্লেসমেন্ট, মেইন বিষয় ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এইবারে আমরা এই ডিসপ্লেসমেন্ট সম্পর্কে আরো কয়েকটা কথা বলবো, ঠিক আছে? তোরা আরেকবার জয়েন কর, এই টাইমটা তো শেষ হয়ে গেল। যাদের জয়েন হবে তারা জয়েন করবে, যদি কারো অসুবিধা হয় তাহলে সে পরে রেকর্ডিংটা দেখে নেবে, ঠিক আছে? আর আমি এখানে তোদের চিন্তা নেই, আমার এখানে সঙ্গে সঙ্গে এটা উঠে যাচ্ছে স্ক্রিনে, কে আসছিস সঙ্গে সঙ্গে আমার স্ক্রিনে উঠে যাবে, আমাকে বলতে হবে না অ্যাডমিট করার জন্য, আমি সঙ্গে সঙ্গে এখানে ক্লিক করে দিচ্ছি অ্যাডমিটটায়। অ্যাডমিট আমি করবো, কিন্তু অ্যাডমিট করার পরেও অনেক সময় জয়েন হচ্ছে না, তার কারণ হচ্ছে তোর ইন্টারনেট স্লো।